আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে, যেটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের একটা প্রতীক হিসেবে আমি মনে করছি। দীর্ঘ প্রায় ৬০ দশক পর, দীর্ঘ ৬ দশক পর, প্রায় ৬০ বছর পর ভারতের ফারাক্কা বাঁধের বিপরীতে বাংলাদেশের কোনো জোরালো পদক্ষেপ যদি হয়, সেটা হলো পদ্মা ব্যারেজ। এই পদ্মা ব্যারেজের অনুমোদন পেতে বাংলাদেশে এই সাহস দেখাচ্ছে, এই দৃঢ়তা দেখাচ্ছে। স্বাধীনতার পরে ৬০টি বছর লেগে গিয়েছে। যাই হোক, ৬০ বছর পরে হলেও এটা অবশ্যই আমি সাধুবাদ জানাবো যে বাংলাদেশ গভর্নমেন্ট এমন একটি সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছে। কখনই সিদ্ধান্ত নিয়েছে, যখন আপনার যে তিস্তা চুক্তি, এই চুক্তির মেয়াদ কিন্তু এই বছরের ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে। তিস্তা চুক্তির মেয়াদ যখন এই বছর ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে, তখন বাংলাদেশ তার একটা গার্ডস শো করলো যে সে তার স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসাবে। এবং এক্ষেত্রে আমি একটা জিনিস অবশ্যই বলতে হবে, সেটা হলো আমাদের পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। তিনি বলছেন যে ফারাক্কা বাঁধের বিষয়ে সিদ্ধান্ত নিতে ভারতের সাথে কোনো আলোচনার প্রয়োজন নেই, এটা আমাদের সার্বভৌমত্ব এবং নিজেদের সিদ্ধান্ত। এই কথাটাকে আমি যথাযথভাবে সম্মান প্রদর্শন করছি। যাই হোক, একটু ফারাক্কা বাঁধ নিয়ে পদ্মা ব্যারেজ নিয়ে একটু আলোচনা। ফারাক্কা বাঁধ নিয়ে দীর্ঘ সময় পণ্ডিত এবং বিশারদ পানি বিশারদ অনেক আলোচনা করেছেন। এবার আমি একটু পদ্মা ব্যারেজ নিয়ে আলোচনা করতে চাই। পদ্মা ব্যারেজটা কি এবং কেন? বাঁধ এবং ব্যারেজের মধ্যে পার্থক্য কি? বাঁধ হলো যেটাকে দিয়ে পানিকে আটকে রেখে অন্য দিয়ে মুখ করা, আর ব্যারেজ হলো পানিটাকে সুষম বন্টন করার জন্য যে স্থায়ী রূপ দেওয়া হয়, সেগুলো ব্যারেজ। বাঁধ এবং ব্যারেজের মূল পার্থক্য এটাই, অন্য কোনো পার্থক্য নেই। তবে এবং দুটো একই রকম অবকাঠামো হয়ে গড়ে ওঠে। এখন দেখেন যে 1975 সালে যখন ফারাক্কা বাঁধ চালু হয়, ফারাক্কা বাঁধ চালু হওয়ার পরে আমাদের দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলে যে বিভিন্ন নদীগুলো এবং জেলাগুলো সবচেয়ে বেশি এফেক্টেড হয়। বিশেষ করে কিছু কিছু নদী শুকিয়ে দেশ মরুকরণের পথে চলে যায়। আমরা এসে বলতে হিজলা, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, চন্দনা, বারিশিয়া, গড়াল, ইচামতি, এই বিভিন্ন আরও প্রায় 24টা জেলার উপর দিয়ে প্রবাহিত এই নদীগুলো এফেক্টেড হয়ে যায়। এবং এর বৃহত্তর কুষ্টিয়া, আপনার যশোর, আপনার রাজশাহী, আপনার চাঁপাইনবাবগঞ্জ, এই যে জেলাগুলো আছে, এই পদ্মা অববাহিকার জেলাগুলা, এই জেলাগুলো মরুকরণ শুরু হয় এবং এই জেলাগুলো পানির একদম পদ্মা শুকিয়ে একটা শুকনো খালে রূপান্তরিত হওয়ার ধার প্রান্তে চলে যায়। এবং বিশেষ করে আমি যে নদীগুলোর নাম বলছি, যেমন হিজলা, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, চন্দনা, বারাশিয়া, গড়াইল, ইচামতি, এই যে নদীগুলো আছে, এই নদীগুলো বিশেষ করে এফেক্টেড হয় এবং নদীগুলো সম্পূর্ণ খালে পরিণত হয়ে যাচ্ছে প্রায়। এখন কি করা হচ্ছে, গভর্নমেন্ট সিদ্ধান্ত নিচ্ছে যে পদ্মা ব্যারেজটা কোথায় হবে? রাজবাড়ির পাংশা উপজেলায়। পদ্মা ব্যারেজ হবে। এই পদ্মা ব্যারেজের মূল আয়তন হবে 2.1 কিলোমিটার এবং এই ব্যারেজের যে মূল খরচ, প্রকল্পের খরচ প্রায় 50,483 কোটি 44 লক্ষ টাকা। বিশাল একটা অঙ্কের বাজেট। কিন্তু প্রথম পর্যায়ে গভর্নমেন্ট 2026 জুন থেকে 2033 জুলাই পর্যন্ত প্রথম পর্যায়ে যে কার্যক্রম করবে, সেখানে মূল বাজেট হচ্ছে 34,797 কোটি টাকা। 34,797 কোটি টাকার এই যে একটা মেগা প্রজেক্ট, এই প্রজেক্টটার ফলে কি উপকার হবে এবং এই প্রকল্পটায় কি কি সুফল বাংলাদেশি মানুষ ভোগ করবে, সেই জিনিসটা একটু আলোচনা করি। প্রথমত, এই প্রকল্পটা শুধু আমাদের একটা আমাদের স্বাধীন সার্বভৌমত্বের অস্তিত্বের প্রশ্ন না। এই প্রকল্পের ফলে আমাদের দেশে বছরে প্রায় 24 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন বাড়বে, 24 লক্ষ মেট্রিক টন, এবং 2.34 মেট্রিক টন আপনার মাছের উৎপাদন বাড়বে। শুধু এটাই নয়, এবং বছরে প্রায় 8,000 কোটি টাকা সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে এই প্রকল্পের ফলে। নদী ভাঙ্গন হ্রাস পাবে। এই প্রকল্পের ফলে আপনার পানির সুষম বন্টন হবে। শুষ্ক মৌসুমে আমরা যে বললাম হিজলা, মাথাভাঙ্গা, গড়াইল, মধুমতি, চন্দনা, বারেশিয়া, তারপরে আছে গড়াল, ইচ্ছামতি, এই যে নদীগুলো আছে, এই নদীগুলো সুষম পানি বন্টন হবে। এই সুষম পানি বন্টন হলে মৎস্য উৎপাদন বাড়বে। কৃষিতে আবার একটা বিপ্লব ঘটবে। তাহলে দেখা গেছে যে আমাদের দেশটা একটা স্বয়ং সম্পূর্ণতার দিকে এগিয়ে যাবে। এবং এই প্রকল্পের ফলে 29 লক্ষ হেক্টর কৃষি জমি নতুন করে চাষাবাদের আওতায় চলে আসবে, যেটা আমাদের জন্য
অনেক বড় ব্যাপার। শুধু এটাকে এই পথ এটাই অর্থনৈতিক সুফল না। এই প্রকল্প থেকে আমরা যেহেতু সমতলের দেশ, আমরা একটা সমতল ভূমি ল্যান্ড, তো আমাদের এই ল্যান্ডে আপনার জলবিদ্যুৎ একটা আকাঙ্ক্ষিত একটা বস্তু। জলবিদ্যুৎ উৎপাদনের তেমন ওয়ে আমাদের নেই। তো এই প্রকল্পের পরে আমাদের প্রায় 113 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন হবে, সেটা একটা গেছে। এবং 24টি জেলার পানি সম্পদ সুষম বন্টন হবে এই প্রকল্পের ফলে। এই প্রকল্পটা কি কি থাকবে? এই প্রকল্পটা থাকবে 78টা স্মার্ট বাঁধ থাকবে এবং 18টা আন্ডারগ্রাউন্ড সুইচ থাকবে, আন্ডারগ্রাউন্ড পানি গেট থাকবে এবং 2টা থাকবে ফিশ পাস, মানে 2টা পাত ইয়াতে ফিশ পাস প্রজেক্ট থাকবে, যেটা দিয়ে মাছ অবাধে মাছগুলো চলাচল করতে পারবে। এটা থাকবে, 2টা থাকবে এবং একটা নেভিগেশন সিস্টেম থাকবে এই বাদে। এবং এই যে আমাদের হিজলা, মাথামা, গড়াই, মধুমতি এবং চন্দ্রনা, এই যে বার্ষিয়া, এই যে নদীগুলো আছে, এই নদীগুলোতে আপনার মুখমুখে বাঁধ দিয়ে এগুলো সুসময় পানি বন্টন করা শুরু হবে। এই প্রকল্পটা আমি দেশের যে বর্তমান গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টকে আমি এই প্রকল্পের জন্য অন্তত ধন্যবাদ জানাতে হয়। এই প্রকল্পের সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য অবশ্যই আমি ধন্যবাদ জানাবো। এই জন্য আমি আরেকটু আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি। আমি যে বাংলাদেশের অনেকগুলো, বিশেষ করে আমি বলবো আমাদের যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমাদের একটা সক্ষমতার ধারণ মোচন করেছিল, ঠিক তেমনিভাবে আমাদের পদ্মা ব্যারেজ আমাদের অন্যতম একটা পারমাণবিক প্রকল্প হিসেবে আমাদের দেশের জন্য প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং আমাদের এই পদ্মা ব্যারেজের জন্য এখন আগামীতে যে আবার আমাদের সাথে ইন্ডিয়ার সাথে যে অমীমাংসিত যে নদীগুলো আছে, এই নদীগুলোর পানি সম্পদ নিয়ে আমরা তাদের চোখে চোখ রেখে কথা বলার মতো শুধু সাহসী নয়, আমরা দেখাতে পারবো যে আমরা আমাদের দেশের নদী ব্যবস্থাপনায় নিজের স্বয়ং সম্পন্ন। এটা আমরা তাদের চোখে চোখ মিলে বলতে পারবো। তো ইনশাআল্লাহ আশা করি দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে, মাটির প্রশ্নে, মানুষের প্রশ্নে দেশের মানুষ এবং সরকার কখনোই পিছপা হবে না। সকল মরজানি আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।